ঠিক আছে, আমি রেকর্ডিং এ দিলাম। তোদের এমনিও তোদের কোর্সটা অনেকটাই গুটিয়ে এসছে, আর মাত্র কটা বাকি আছে। এরপরে যদি এই ইয়ে হয়ে যায়, কি বলে, সি ফিভার হয়ে গেলে তোদের আর বোধহয় দুটো চ্যাপ্টার বাকি থাকবে, ক্যাট আর স্নেল। হ্যাঁ স্যার, আর দুটো বাকি থাকবে। তোদের প্রায় অনেকটাই চলে এসছে কোর্স, অসুবিধার খুব একটা জায়গা নেই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি আজকে সি ফিভারটা করাবো ভাবছিলাম। আচ্ছা, এমনি আগে আর কোনো সমস্যা আছে? এই যে না স্যার, সমস্যা নাই। সমস্যা নাই, এটাই তো ভয়। আচ্ছা, এবারে তোদের একটা কথা বলছি, রাইটিং তো এখানে চেক করা যাবে না। রাইটিং এখানে চেক করা যাবে না, কারণ রাইটিং চেক করা অসুবিধা। মানে তুই একটা লিখে পাঠিয়ে দিলে আমি বলে দিলাম যে ভুলও কোনো লাভ নেই। রাইটিংটা তোকে স্কুল খুললেই দেখাতে হবে, তখনই এই যে বাইসাইকেল মানে রাইটিং চেক করা যায় ওয়ার্ডসে, সেটা মানে অনেক হাই লেভেলে হয়। সে মানে অত হাই লেভেলের ইয়ে তোরা ধরতে পারবি না, মানে ওটা অনেক হাই লেভেলে গিয়ে ওটাকে করা যাবে না। অত ভালো ওয়ার্ডস এর উপর যাদের দখল নেই তারা পারবে না। তো যাই হোক, সেটা দরকারও নেই অত হাই লেভেলে গিয়ে কাজ করার এই মুহূর্তে। এই যে দুটো জিনিস আছে না, যে একটা হচ্ছে বাইসাইকেলের টায়ার পাংচার নিয়ে অন ইয়ার ওয়ে টু স্কুল, and you have an imaginary write an imaginary dialogue between the shopkeeper and you, এটাও তোরা লেখার চেষ্টা করবি, স্কুল খুললে এগুলো চেক করা যাবে। আর হচ্ছে a crow sitting on a tree, এই যে ব্যাপারটা, একটা গল্প, তো সেটাও তোরা করবি, সেটাও স্কুল খুললে আমরা অবশ্যই চেক করব। আচ্ছা, তোদের এমনি এইখানে কোনো, আমি আমার লাইব্রেরিতে বসে আছি, কথাটা হচ্ছে যে আমার তোদের নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে কি শুনতে বা দেখতে? না স্যার, ঠিক আছে। হ্যাঁ, না ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেশ, তাহলে হ্যাঁ, তাহলে আমরা সি ফিভারটা শুরু করছি। তো সি ফিভারটা করার আগে আমি একটা কথা বলি, এক মিনিট। তো সি ফিভারটা করার আগে তোদের আমি বলবো যে সি ফিভারটা লিখেছিল হচ্ছে একজন ইংরেজ কবি, জন মেসফিল্ড। তোরা ওখানে দেখতে পাবি জন মেসফিল্ড। এই জন মেসফিল্ড হচ্ছে এই জন মেসফিল্ড হচ্ছে একজন ইংরেজ কবি, যিনি খুব যে বিখ্যাত কবি ছিলেন আমি বলবো না, খুব যে একটা বিখ্যাত কবি এ কথাটা বলবো না, তবে ওনার ভাগ্যই কিছুটা সুপ্রসন্ন ছিল যে উনি হি বিকেম দ্য পোয়েট লরিয়েট। আমরা টেডিউস পড়তে গিয়ে এই টেডিউসের, আচ্ছা আমি যে টেডিউসের যে ভিডিওটা তোদের দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখেছিলি কেউ? ওই ভিডিওটা আমি তো পোস্ট করে দিয়েছিলাম, ওটাকে দেখেছিলি? স্যার দেখেছিলাম। হ্যাঁ, যে দেখে যে ছিলি, দাঁড়া এক মিনিট। তো আমি যেটা বলছিলাম, টেডিউসের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম তোদের, আজকে করাচ্ছি তো সি ফিভার, আজকে আমার খুব একটা বোর্ডের দরকার হবে না, পরের দিকটা দরকার হলে তখন দেখা যাবে। আমি একটা কথা বলছি খালি, এই জন মেসফেল, তোরা দেখতে পাচ্ছিস স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা বেশ, হ্যাঁ ঠিক আছে।
জন মেসফিল্ড হচ্ছে অফ কর মাইকটা অফ কর। জন মেস আচ্ছা, জন মেসফিল্ড উনি ছিলেন হচ্ছে টেড হিউজে, তোরা যদি ভিডিওটাতে খেয়াল করে থাকিস, আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে টেড হিউজের উনি ছিলেন পোয়েট লরিয়েট বলে একটা কথা বলেছিলাম, তোদের মনে আছে কিনা আমি জানি না। পোয়েট লরিয়েট কথাটার মানে হচ্ছে যে সভাকবি, এটা আমি আবারও বলছি, পোয়েট লরিয়েট কথাটার মানে হচ্ছে সভাকবি। ঠিক যেমন ইংল্যান্ডে সভাকবির ব্যাপারটা ছিল, হ্যাঁ, ঠিক যেমন ইংল্যান্ডে সভাকবি আছে ইংল্যান্ডে, আই এম সরি, মানে ইংল্যান্ডে যেহেতু রাজতন্ত্র আছে, যেহেতু তোরা জানিস যে রাজাদের সভায় কবি থাকে, তো সেই হিসেবে সভাকবি একজন নিযুক্ত থাকে। তো সভাকবির যে কাজ যে সে সভায় বসে কবিতা লেখে তা নয়, মানে ওরকম কোনো ব্যাপার না, হীরক রাজা দেশের মতো সবাই বসেছে কবিতা লেখে সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু মূলত একটা সভাকবি একটা পোস্ট থাকে। টেড হিউজ ছিলেন খুব যোগ্য কবি হিসেবেই ছিলেন, কিন্তু মেসফিল্ড ঠিক সেই স্ট্যাচারের কবি কখনোই ছিলেন না যে পোয়েট লরিয়েট। ওয়ার্ডসওয়ার্থ পোয়েট লরিয়েট হয়েছেন তার নিজের জীবনে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন তার নিজের জীবনে পোয়েট লরিয়েট হয়েছেন। তো কখনোই আমরা এটা বলতে পারি না যে জন মেসফিল্ড সেই স্ট্যাচারের কবি বা টেড হিউজেরও স্ট্যাচারের কবি, এটা আমরা বলতে পারি না। কিন্তু মজা হচ্ছে যে ইংল্যান্ডে ওই সময় দিয়ে বা বিংশ শতাব্দীর গোটাটাতেই না ইংল্যান্ডে একটা কবির একটা অভাব কিন্তু দেখা গেছে, মানে কবির একটা অভাব কিন্তু দেখা গেছে। মানে ইংল্যান্ডে, তার মানে এই নয় যে ইংরেজিতে কবিতা লেখা হয়নি, প্রচুর কবিতা ওই সময় দিয়ে লেখা হয়েছে, কিন্তু বেশিরভাগই যারা লিখেছে তারা হয় আমেরিকান, নয় আইরিশ, নয় পোলিশ। এলিয়ট, টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড, এরা ছিল আমেরিকান। ডব্লিউ.বি. ইয়েটস, বিখ্যাত কবি, আমাদের রবীন্দ্রনাথের যে নোবেল প্রাইজটা পেয়েছিল সেটাকে ফরওয়ার্ড করেছিলেন হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, রবীন্দ্রনাথের খুব বন্ধুও ছিলেন। তো ডব্লিউ.বি. ইয়েটস আইরিশ ছিলেন, কনরাড পোলিশ ছিলেন। এরকম ভাবে দেখা যায় যে প্রচুর পরিমাণ কবি, তবে ভার্জিনিয়া উলফ, জেমস জয়েস, এরা আইরিশ ছিলেন, কিন্তু প্রপার ইংলিশ কবি বোধহয় ডি.এইচ. লরেন্স ছাড়া সেরকম ভাবে কেউ খুব একটা নজরে আসছে না। অডেন শুরুতে ইংলিশ, পরবর্তীকালে আমেরিকান, তো সেরকম ভাবে কেউ নজরে আসছে না। ফিলিপ লার্কিন আসছে তারও পরে, তো সেই সময় তো টেড হিউজই হয়েছে, টেড হিউজ খুব যোগ্য কবি ছিলেন। তো সেই সময় এর ফলে হয়তো কিছুটা বলা যায় যে জন মেসফিল্ডের ভাগ্যেই শিকাটা ছিঁড়েছে, মানে জন মেসফিল্ড টেড হিউজ ইয়ে হতে পেরেছেন, কি বলে, পোয়েট লরিয়েট হওয়ার ভাগ্য ছিল। এবং পোয়েট লরিয়েটের একটা ব্যাপার ছিল, তখন ছিল টেড হিউজ পর্যন্ত এটা শেষ কবি যেটা এইভাবে হয়েছে, তারপর থেকে আর ওইটা হচ্ছে না। সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে ইংল্যান্ডের টেড হিউজ ইংল্যান্ডের এই মুহূর্তে এই বছরই নিযুক্ত হলেন হচ্ছে সাইমন আর্মিটেজ। টেড হিউজের খুব বন্ধু ছিলেন সাইমন আর্মিটেজ। তো যেটা বলছিলাম যে টেড হিউজ পর্যন্ত একটা ইংল্যান্ডে একটা নিয়ম ছিল, যে সভাকবি হবে আমৃত্যু সে সভাকবি থাকবে। টেড হিউজ তার মৃত্যুর দিন পর্যন্ত সভাকবি ছিলেন। 1998-তে মারা যান, 1930-এ জন্মান, 80-র ঘরে উনি সভাকবি নিযুক্ত হন, 1998-এ ক্যান্সারে মারা যান। তো আমৃত্যু উনি ছিলেন, উনি শেষ কবি যিনি ছিলেন আমৃত্যু, উনি পোয়েট লরিয়েট ছিলেন। তারপর থেকে একটা নিয়ম হয় যে 10 বছর করে পোয়েট লরিয়েট থাকবে।
10 বছর পরে নতুন পোয়েট লরিয়েট নিযুক্ত হবে। প্রথমে অ্যান্ড্রু মোশন হয়, তারপরে হচ্ছে আমি নামটা ভুলে যাচ্ছি, একজন মহিলা, নামটা জাস্টটা ভুলে যাচ্ছে, আর এখন হচ্ছে সাইমন আর্মিটেজ। তো এই 10 বছর 10 বছর করে থাকছে। তো সেই সময়কার নিয়ম অনুযায়ী 1930 সালে জন মেসফিল্ড নিযুক্ত হন সভাকবি হিসেবে, এবং 1967 সালে তার মৃত্যু পর্যন্ত তিনি আমৃত্যু সভাকবি থাকেন। যাই হোক, আমরা এবার আসছি যে বিষয়টাতে, সেটা হচ্ছে জন মেসফিল্ড যে এই সি ফিভারটা এমনি কিন্তু খুব বিখ্যাত কবিতা। সি ফিভারটা কবিতা হিসেবে যথেষ্ট বিখ্যাত। এটাতে উনি আমি এই স্ক্রিনটা আবার সরিয়ে দিচ্ছি, আর লাগবে না, একটাই কথা যদি লাগে থাক। উনি একবারই জীবনে, এখানে দেখবি এই কবিতাটা হচ্ছে একটা সি ভয়েজ নিয়ে, মানে সমুদ্র যাত্রার ইচ্ছা প্রকাশ করে এই কবিতাটা লেখা হয়েছে। আসলে ইংল্যান্ডে না এই ধরনের অনেক কবিকে আমরা দেখতে পাই, যারা একটু মাইনর কবি, একটু মাইনর পোয়েটস, যারা মানে মাইনর পোয়েটস মানে অত বড় মাপের নয়, কিন্তু যারা কিন্তু এই ধরনের প্রবল ইচ্ছাকে প্রকাশ করেছেন, সমুদ্র যাত্রার একটা প্রবল ইচ্ছাকে যারা প্রকাশ করেছেন, আর একটু ইয়ে, তো অতএব জন মেসফিল্ড সেই লাইনেই পড়ছেন। প্রচুর যে জীবনে সমুদ্র যাত্রা করেছেন তা না, রেকর্ড বলে উনি একবারই যাত্রা করেছেন, এবং একটি জাহাজে উনি কেপ কেপ হর্ন পর্যন্ত যান। কেপ হর্ন কোন জায়গাটায় রে, কেউ বলতে পারবে? কেপ হর্ন হচ্ছে তোর ওই আমেরিকা, সাউথ আমেরিকার যে তলার দিকটা, সাউথ আমেরিকার যে তলার দিকটা যেখানটা আর্জেন্টিনা রয়েছে, ওই জায়গাটাকে, ওই যে তলাটা, ওটাকে বলে কেপ হর্ন। যেমন আমাদের ইন্ডিয়ার যে তলদেশটা, যেটা মানে কন্যাকুমারী, যেটা ওটাকে বলে কেপ কমোরিন। আবার রাশিয়ার যে তলার দিকটা সেটাকে বলে কেপ অফ গুড হোপ। তেমনি এটাকে বলে কেপ হর্ন, এই আমেরিকার তলা। তো উনি একবারই গেছিলেন কেপ হর্ন পর্যন্ত, তারপরে সেখান থেকে উনি আমেরিকায় চলে যান, এবং উনি রীতিমতো আমেরিকায় স্ট্রাগল করেন। তার আগে উনি প্রচুর স্ট্রাগল করেছেন জীবন নিয়ে, এবং বেশ কিছু বছর ইংল্যান্ডে স্ট্রাগল করার পরে, এই আমেরিকাতে স্ট্রাগল করার পরে উনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন, এবং তখন উনি কিছু জার্নালিজমের কাজ করেন, ইত্যাদি করে কিছুটা কাটান। তারপরে আলটিমেটলি উনি পোয়েট লরিয়েটও নিযুক্ত হন। এটা মোটামুটি রাফলি আমরা জন মেসফিল্ডের একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। আমরা রাফলি জন মেসফিল্ডের একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা মূল কবিতায় আসছি, আমরা মূল যে কবিতাটাতে আসছি সেটা হচ্ছে যে সি ফিভার। আচ্ছা, what is sea fever? Why do we call it fever? Fever মানে কি? ফিভার কথাটার অর্থ কি? স্যার জ্বর। হ্যাঁ, আমরা আজকে মানে করোনার জগতে এসে আমরা এই জ্বরের ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পারছি। তো যাই হোক, সি ফিভার হচ্ছে জ্বর। এখানে কি স্যার এখানে জ্বর নয় স্যার, এটা হচ্ছে আকাঙ্ক্ষা। হ্যাঁ, আসছি হ্যাঁ। তো এখানে কবি সমুদ্রে এসে, মানে একথা নয় যে উনি সমুদ্রে গিয়ে জ্বরে আক্রান্ত হন, এরকম কোনো ব্যাপার এটা নয়, কখনোই উনি কোনো জ্বরে আক্রান্ত হয় না। আচ্ছা হ্যাঁ রে, ঋষির শরীর কেমন আছে রে? ফোন তো করেনি। ফোন তোলেনি, আজকেও তো আসেনি।
না আজকেও তো জয়েন করেনি মনে হচ্ছে। না স্যার। না না করেনি। শরীর টরীর খারাপ হলো আরো ভালো নাকি দেখি একবার খোঁজ নিতে হবে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে জ্বর বলতে, ফিভার বলতে, হ্যাঁ যে কথাটা বলেছি সেটাই ঠিক, যে তীব্র আকাঙ্ক্ষা, এটা মানে একেবারে সেই জ্বরের মতো তাকে কাবু করে ফেলছে, যে তীব্র আকাঙ্ক্ষা সমুদ্রে যাওয়ার। আসলে যাদের এই পাহাড়ের ঝোঁক থাকে, যাদের এই সমুদ্রের ঝোঁক থাকে, অজানাকে জানবার ঝোঁক থাকে, আমরা কলম্বাসের কথা জানি, আমরা ভাস্কো ডা গামার কথা জানি, শুধু যে একথা নয় যে শুধু আমেরিকাকে আবিষ্কার করবে, তখন তো আমেরিকার কথা কলম্বাস জানতোই না, সবাই এরা ভারতকেই আবিষ্কার করতে চেয়েছিল, যেহেতু ভারতে অনেক পয়সা টয়সা আছে। কিন্তু মূলত এই যে অ্যাডভেঞ্চারের ঝোঁকটা, যে আমি সমুদ্রে যাব, এই যে তীব্র একটা অ্যাডভেঞ্চারের ঝোঁক, এইটা কিন্তু মানে প্রায় জ্বরের মতো তাকে মানে সর্বব্যাপী করে তোলে, মানে একেবারে সম্পূর্ণভাবে তাকে জড়িয়ে ধরে। তো এটাই হচ্ছে তাই, মানে কবি যেটা বলতে চাইছেন, the title of the poem is very very significant, because the poet is wanting to say, যে কবি কথাটা কবি বলতে চাইছেন, যে once a person who has gone to the sea can never resist the attraction of the sea. তো কেউ কোনো একজন কবি, মানে কোনো একজন মানুষ, অবশ্য প্রকৃতি প্রেমী হতে হবে, প্রকৃতি প্রেমী না হলে হবে না, তো কোনো একজন মানুষ যে অন্তত একবারও সমুদ্রে গেছে, তার পক্ষে সমুদ্রকে বা সমুদ্রের আকর্ষণকে ত্যাগ করাটা প্রায় অসম্ভব হয়ে উঠবে। আর এটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একবার সমুদ্রে গেছে তার পক্ষে সমুদ্রের, মানে দিস ইজ ওয়্যার দ্য টাইটেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য সি ফিভার। সো দ্য পোয়েট ইজ এক্সপিরিয়েন্সিং a call for the sea, a call that he cannot deny. একটা টান, একটা ডাক সমুদ্র থেকে যেন আসছে, যেটাকে কোনোভাবে উনি অস্বীকার করতে পারছেন। he cannot deny that call. It has completely overwhelmed his mind. তার মনকে সম্পূর্ণভাবে সেটা মানে একবারে গ্রাস করে নিয়েছে বলা যায়। I must go down to the seas again, to the lonely sea and the sky. Again কথাটা রেফার করছে সম্ভবত ও সম্ভবত he is referring to his journey to the Cape Horn. সেটা হতে পারে যে সে তার ওই কেপ হর্নের যে জার্নিটা, সেটার কথা মানে তার বারে বারে মনে হচ্ছে, দ্যাট প্রচন্ড মানে যে এক্সাইটমেন্ট, অতটা সমুদ্র যাত্রার যে এক্সাইটমেন্ট, মানে লোনলিনেস, মাসের পর মাস ধরে চলছে, সারা সমুদ্রে একটাও লোক নেই, মানে সমুদ্র মানে জাহাজে লোক আছে কিন্তু আর কোনো জাহাজ বা লোকালয় নেই। এই যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু খুব সহজ এক্সপিরিয়েন্স নয়। আবার অসাধারণ প্রকৃতি, অসাধারণ সূর্যোদয়, ঝড় ঝঞ্ঝা, এই সমস্তগুলো এক্সপিরিয়েন্সের পার্ট। সো এবং এই সমস্তগুলো কিন্তু একটা প্রচন্ড আবেগ তৈরি করে, এফেক্ট তৈরি করে, সামথিং দ্যাট ইউ ক্যান নট রেজিস্ট, যেটাকে তুমি কোনোভাবেই তুমি রেজিস্ট করতে পারবে না, এড়াতে পারবে না। I must go down to the seas again, to the lonely sea and the sky. So I must go down to the seas again. আমাকে সমুদ্রে যেতেই হবে at any cost. আমি পারছি না। যেমন ওই টেনিসন তার বিখ্যাত ইউলিসিস কবিতায় বলেছিল যে আমার ডাক আসছে, আমার পক্ষে এই ডাককে এড়িয়ে চলা অসম্ভব, আমার পক্ষে যে ডাক আসছে এই ডাককে এড়িয়ে চলা অসম্ভব, আমাকে যেতেই হবে বাইরের জগতে। ঠিক তেমনি ভাবে এখানেও হচ্ছে সেই সমুদ্র। আসলে এইগুলো কি হয় জানিস তো, জীবনের একটা বিশালতাকে খুলে দেয়,
সামনের একটা বিশাল অজানাকে জানার একটা বিশাল মানে দরজা খুলে দেয়, এটা বলা যায়। অজানাকে জানার একটা বিশাল দরজাকে খুলে দেয়। So I must go down to the seas again, to the lonely sea and the sky. So it's a lonely sea. কিন্তু এই loneliness কে experience করা, এই যে মানে একাকিত্বকে অনুভব করা, এটা কিন্তু খুব সহজ কথা নয়। মানে একটা দিনের পর দিন এই যে একাকিত্বকে অনুভব করা। তো to that lonely sea and the sky, এবং আকাশ, মাথার উপরে আকাশ, আকাশও লোনলি, কিচ্ছু নেই, একটা আকাশ, সামনে অপার সমুদ্র, সেটাও হচ্ছে লোনলি। And all I ask is a tall ship and a star to steer her by. এবং উনি বলছেন যে আমার কিচ্ছু দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই, আমার টাকা পয়সার দরকার নেই, আমার সম্পত্তির দরকার নেই, আমার খালি দুটো জিনিস হলেই চলবে। সমুদ্র যাত্রাটাই হচ্ছে আমার কাছে প্রধান, সমুদ্র যাত্রাটাই আমার কাছে প্রধান, এবং আমার দুটো জিনিস প্রয়োজন। একটা হচ্ছে একটা জাহাজ, টল শিপ। টল শিপ মানে এটা কি? টল মানে জাহাজটা টল, জাহাজটা টল মানে জাহাজের মাস্তুলটা অনেক লম্বা, যেটা দিয়ে আগেকার দিনে তো আর ধর জাহাজে চলতো হচ্ছে তোর বায়ু শক্তিতে, তত এখনো আমরা নৌকোতে যেটা অনেক সময় দেখতে পাই যে পাল ঠাল পাল তোলে, মাস্তুল যেটা জাহাজে, সেই মাস্তুলটা যেখানে পাল তুলে জাহাজ চলে, তো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট। এই মানে সেটা সরি সেটা ইম্পর্টেন্ট না, মানে বলছে ওই মানে ওটা যত লম্বা হবে, ওটা যত লম্বা হবে, আসলে অনির্বাণ বেরিয়ে গেল, আমার একটু ডিস্টারবেন্স হয়ে গেল। তো যেটা বলছিলাম, তো জাহাজটা যত লম্বা, মানে জাহাজের মাস্তুলটা যত লম্বা হবে, তত বড় পাল সেখানে টাঙানো যাবে, অর্থাৎ যত জোরে তত সুন্দরভাবে সেই জাহাজটা চলবে, তত সুন্দরভাবে সেই জাহাজটা চলবে। তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে I want a tall ship and a star to steer her by, and a star to steer her by. আমার একটা স্টার, এই স্টারটা কি? What is the star? কেউ বলতে পারবে? What is the star? স্যার তারা। কোন তারা? কোন তারা তারা? হবে কি তারা? হ্যাঁ? স্যার আকাশে, আকাশে যে কোনো তারার কথা বলছেন না উনি, ধ্রুব উনি বলছেন, হ্যাঁ উনি যে কোনো তারার, হ্যাঁ সন্ধ্যা তারা বলতে পারিস, সন্ধ্যা তারা বা শুক তারা, দিনের বেলা শুক তারা, হ্যাঁ রাইট এক্স্যাক্টলি। তো উনি যে কোনো তারার কথা বলছেন না, উনি বলছেন হচ্ছে সেই নর্থ স্টার, বা যাকে বলা হয় দ্য পোল স্টার। ওটা আসলে কি রে, কেউ বলতে পারবে? এই যে নর্থ স্টার যেটাকে বলি, হ্যাঁ বল স্টার, পোল স্টার। কি স্টার? হ্যাঁ পোল স্টারটা কি আসলে? পোল স্টারটা কি আসলে? কোন কোন এটাকে পোল স্টার বলে? স্যার কোন তারাকে কি বলে? তারাকে বলে না, তারাকে বলে না, একটা গ্রহকে বলে, একটা গ্রহকে বলে শুক্র গ্রহ। হ্যাঁ এক্স্যাক্টলি শুক্র, ভিনাস। শুক্র গ্রহের একটা মজা আছে জানিস, শুক্র গ্রহের একটা মজা আছে, যেটা বহুদিন আগে যারা মানে অ্যাস্ট্রোনমার্সরা আবিষ্কার করেছিল।
বহুদিন আগে অ্যাস্ট্রোনমার্সরা আবিষ্কার করেছিল যেটা, সেটা হচ্ছে যে শুক্র গ্রহে একটা মজা আছে। সেটা হচ্ছে শুক্র গ্রহটা না আকাশের একটাই দিকে সবসময় ওঠে, সেখানেই সেটা স্থির থাকে। অন্যান্য তারার পজিশন চেঞ্জ হলেও শুক্র গ্রহের পজিশন কিন্তু চেঞ্জ হয় না। শুক্র গ্রহ কিন্তু মোটামুটি একই জায়গায় স্থির থাকে। এই স্ন্যাপ নেওয়াটা বন্ধ কর, ভীষণ ডিস্টার্ব হচ্ছে। তো একই জায়গায় মোটামুটি স্থির থাকে। এর ফলে কি হয়, জাহাজ যখন চলে, মানে আগেকার দিনে যখন ধর মেরিনাস কম্পাস ছিল না, যখন এই নাবিকদের কম্পাস ছিল না, তখন তারা কি করে বুঝবে যে কোন দিকে যাচ্ছে, কোনটা উত্তর কোনটা দক্ষিণ কোনটা ইয়ে? শুক্রকে কিন্তু সবসময় আকাশের উত্তর দিকে দেখা যায়। শুক্র সবসময় কিন্তু আকাশের উত্তর দিকে ওঠে। দিনের বেলা ধর অসুবিধাটা কম। হ্যাঁ, ধ্রুব তারা তো, এটা ধ্রুব তারা। হ্যাঁ, ওটাই পোলস্টার, ওটাকে কখনো শুকতারা বলে, কখনো ইয়ে বলে, ধ্রুব তারা। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে কি জানিস তো, দিনের বেলাটা তো অত অসুবিধা নেই। দিনের বেলাটা ওরা সূর্য দেখে চলে, সূর্য যেদিক থেকে উঠছে সেটা হচ্ছে পূর্ব, অতএব আমি দিক নির্ণয় করতে পারলাম। যেদিকে ঢলে যাচ্ছে সেদিকটা পশ্চিম, দিক নির্ণয় করতে অসুবিধা নেই। কিন্তু অসুবিধা তো রাত্রির বেলা। এবং এরকম ভাবে তো হয় না যে রাত্রির মানে সে চুপ করে দাঁড়িয়ে থাকবে, সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা যায় না। অতটা ধর ওই মানে স্টিম হয়েছে, ইয়ে হয়েছে, একটা জাহাজ চলছে, তো সেটাকে চলতে তো দিতে হবে আমার। তখন ওরা ওই ধ্রুব তারাটাকে দেখে ওরা দিক নির্ণয় করতো, যখন মেরিনাস কম্পাস আবিষ্কৃত হয়নি। তো বলছে and a star to steer or by, স্টিয়ার মানে তাকে পরিচালনা করে নিয়ে যাওয়া। স্টিয়ারিং বলি আমরা গাড়ির স্টিয়ারিং, যেটা গাড়িকে পরিচালনা করে নিয়ে যায়, তেমনি জাহাজকে যেটা পরিচালনা করতে সাহায্য করবে। তাহলে all right, ask the tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking. এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সমুদ্র যাত্রার একটা অঙ্গ, একটা এক্সপিরিয়েন্স। কবির ভাষায় বলতে গেলে বলতে হবে এমন একটা এক্সপিরিয়েন্স যেটাকে ভোলা যাবে না। এটা এমন একটা এক্সপিরিয়েন্স যেটাকে কিছুতেই মন থেকে মুছে ফেলা যাবে না। তো and the wheels kick, আরে হুইলস কিক মানে হচ্ছে জাহাজের তো আর ছোট স্টিয়ারিং নয়, সেই বিরাট বড় লোহার হুইল হয় যেটা দিয়ে গাড়িটাকে, এই জাহাজটাকে ঘোরায়, এবং ওটা স্বাভাবিকভাবে খুব শক্ত হয়, কারণ অতটা জাহাজের দিককে ঘোরাচ্ছে, ওটা প্রচন্ড শক্ত এবং প্রচন্ড স্ট্রেংথ লাগে ওটাকে ঘোরাতে। কখনো ওটা ফেরত এসে আঘাত মারে, মানে এরকম ঘোরালাম স্প্রিং এর মধ্যে এসে দেখবে অনেক সময় স্টিয়ারিং একটু ঘোরালে স্টিয়ারিং ফিরে আসে, তো তেমনি ভাবে এরকম হুইলটাকে ঘোরালে হুইলটা এসে ফেরত এসে ধাক্কা মারে, আঘাত মারে, ওটাকে হুইলস কিক বলছে। So the wheels kick and the wind song, প্রচন্ড সমুদ্রে হাওয়া দেয়, প্রচন্ড একটা হাওয়ার একটা সুন্দর মাধুর্য আছে, যেটা কবির ভাষায়, আমাদের হয়তো সেটাকে গান মনে হবে না, কিন্তু কবির ভাষায় মনে হচ্ছে যেন ওটাই হচ্ছে হাওয়ার একটা গান, বাতাসের একটা গান। And the wind song and the white sails shaking. So, and the white sails shaking. আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, নিজেদের মধ্যে ডিস্টারবেন্স করিস না, অসুবিধা হচ্ছে বিশাল। আচ্ছা, তাহলে একটা এই যে হুইলটাকে ঘোরাতে গিয়ে কখনো ওটা ফেরত এসে এরকম ভাবে আঘাত করতে পারে, তো হুইলস কিক and the wind song, সুন্দর একটা মানে হাওয়ার একটা শো শো আওয়াজ, সেটারও একটা নিজস্ব রিদম আছে, শুনলে মনে হবে একটা গান। and the white sails shaking, যখন প্রচন্ড হাওয়া দেয়
তখন সেই ফরফর ফরফর করে পাল উঠছে, পাল একেবারে এরকম ফুলে উঠেছে, উঠছে। এগুলো একটা দৃশ্য যেটা ভীষণভাবে আকর্ষণ করে, যেটা ভীষণভাবে কাছে টানে, এবং এই জিনিসটার থেকে লেখকও নিজেকে বঞ্চিত করতে পারছে না, এটার থেকে লেখকও নিজেকে বঞ্চিত করতে পারছে না। তো বলছেন যে এই জিনিসগুলো আমাকে প্রচন্ডভাবে আকর্ষণ করছে, and a grey mist on the sea's face, এবং সবসময় যে মানে একটা কড়া সূর্য উঠবে এর কোনো মানে নেই, প্রচন্ড একটা কড়া রোদ উঠবে সেরকম কোনো মানে নেই। যেটা হতে পারে যে অনেক সময় কি বলবো, সকালের দিকের একটা মানে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে, দিনে সারাদিনও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে, বিশেষ করে সকালের দিকে তো ভীষণভাবেই কুয়াশাচ্ছন্ন হয় আকাশ, সন্ধ্যের দিকেও হয়। তো সেই যে বলছে, এবং আকাশটা কিন্তু একটা সবসময় যে একদম সুন্দর সূর্য উঠছে তা নয়, সুন্দরভাবে সূর্য উঠছে তা নয়, সূর্য অনেক সময় আকাশটা একটা কুয়াশাচ্ছন্ন একটা ধূসর আকাশের ছবি হয়ে রয়েছে, একটা কুয়াশাচ্ছন্ন একটা ধূসর আকাশের ছবি হয়েছে, and the grey mist on the sea's face and a grey dawn breaking। সবসময় যে সুন্দর ব্রাইট, আমার মনে আছে আমি মন্দারমণিতে গেছিলাম ভোরবেলা সূর্যোদয় দেখবো বলে এবং সূর্যোদয়ের ছবি তুলবো বলে, কিন্তু I couldn't do it, মানে গোটা দিনটাতে এত বেশি মেঘলা ছিল, মানে কুয়াশাচ্ছন্ন হয়েছিল, তো আমি সেটা পাইনি। তো সেটাই বলছে, আরে গ্রে ডন, ডন মানে হচ্ছে প্রথম ভোরের আলো, সূর্য। সো প্রথম যে আলোটা আসছে, কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, আকাশ মেঘলাটে, আকাশ কুয়াশাচ্ছন্ন। সো সেইভাবেই দিনের শুরু, এক এক সময় এক একটা এক্সপিরিয়েন্স, কখনো হুইলটাকে ঘোড়া থেকে হুইলটা আঘাত করলো, কখনো প্রচন্ড ভাবে হাওয়া দিচ্ছে, হাওয়ার একটা নিজস্ব মানে মিউজিক, সাম সর্ট অফ আ মিউজিক, আবার কখনো দেখা যাচ্ছে একটা কুয়াশাচ্ছন্ন আকাশ, একটা কুয়াশাচ্ছন্ন আকাশ, আবার কখনো দেখা যাচ্ছে একটা কুয়াশার মাধ্যমে ভোর হচ্ছে। আচ্ছা আমরা না আজকে এই ফার্স্ট অ্যান্সারটাকে করি, হ্যাঁ? আচ্ছা, আরেকটা কথা তোদের আমি বলে নিই, সামনে হায়ার সেকেন্ডারি যদি হয়, হায়ার সেকেন্ডারির জন্য হয়তো আমাদের 26 তারিখ থেকে একটু ব্যস্ত থাকতে হবে, একটু ক্লাসটা ডিস্টার্ব হবে, যদি সম্ভব হবে ওর মধ্যে করবো, যদি কোনো ক্লাস খুব বেশি ডিস্টার্ব হয় তাহলে করা যাবে না, তোদের অসুবিধা নেই, তোদের কোর্সটা আমরা অনেকটাই গুটিয়ে এনেছি, তবে আমি চেষ্টা করবো এর মধ্যে আরেকটা ক্লাস করার, আর দেখছি আমি কি করতে পারি। আমি আসলে আপ টু 30 পর্যন্ত নিজেও একটু ব্যস্ত আছি, মানে এক তো স্কুলের একটা ব্যস্ততা থাকবে, প্লাস নিজের একটা ব্যস্ততা থাকবে, নিজের একটা পড়াশোনার কাজে একটু ব্যস্ততা থাকবে, ঠিক আছে, সেটার কোনো ফ্যাক্টর নয়। তার মধ্যেই আমরা চেষ্টা করব যদি আরো এক আধ দিন ক্লাস করা যায়। তোদের ক্লাসটা নিয়ে আমি আসলে ছুটতে চাইছি না, কারণ তোদের ক্লাস অনেকটা এগিয়ে গেছে, ধীরে সুস্থে করে কাজকর্ম করে এগুলোই ভালো। আমি নেক্সট দিন আবার ডেট দিয়ে দেবো তোদের কবে করাবো, ঠিক আছে? আমি নেক্সট দিন আবার ডেট দিয়ে দেবো আমি কবে করাবো। ওকে, ভালো থাক সবাই, সাবধানে থাক, আর এই কোর্সের মধ্যে, হ্যাঁ কোর্সের মধ্যে পড়ার সময় বদমাইশিটা করিস না, এ ওকে ডিস্টার্ব করিস না, এটা কিন্তু আমার প্রচন্ড ডিস্টার্বেন্স হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, স্টে গুড, গুড নাইট, স্টে সেফ।